শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদেরকে গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। মাত্রই তোমরা প্রাক নির্বাচনী পরীক্ষাটা শেষ করলে। তো প্রাক নির্বাচনী পরীক্ষা শেষ করার পর তোমাদের সামনেই আসছে নির্বাচনী পরীক্ষা। টেস্ট পরীক্ষার জন্য তোমাদের এখন প্রিপারেশন নিতে হবে। টেস্ট পরীক্ষা মানে কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষারই একটা অনুরূপ একটা পরীক্ষা, একটা স্যাম্পল পরীক্ষা আর কি। তো সুতরাং তোমাদেরকে ওইভাবেই এখন প্রিপারেশান নিতে হবে। তোমাদের আসলে এখন ভেঙে ভেঙে পড়ার বা কিছু নেই। ফুল বইয়ের উপর, ফুল চ্যাপ্টারের উপর চিন্তা করে প্রিপারেশান নিতে হবে। আমি একটু, যেহেতু মোটামুটি তোমাদের আমি পরীক্ষার আগে, প্রি টেস্টের আগে আমি তোমাদের রিভিশন শুরু করেছিলাম একদম চ্যাপ্টার ওয়াইজ। তো সেখানে আমি 8-9 পর্যন্ত, 9 পর্যন্ত তোমাদের মোটামুটি রিভিশন হয়ে গেছে। এখন লাস্টের 3টা চ্যাপ্টার তোমাদের রিভাইজ করা বাকি আছে, যেটা আমি খুব দ্রুত গতিতে রিভিশন করব। এক এক দিনে এক একটা চ্যাপ্টার রিভিশন শেষ করব। রিভিশন শেষ করে আমি তোমাদের টেস্ট পেপার ভিত্তিক আলোচনাতে চলে যাব এমসিকিউ এবং সিকিউ কোশ্চেনের জন্য। তো ওই 3টা চ্যাপ্টার যেহেতু বাদ রয়েছে, ওগুলো একটু একটু করে টাচ করে গিয়ে, যেহেতু ওগুলো সোজা চ্যাপ্টার আর ওখানে খুব বেশি ওরকম ঝামেলাদায়ক বোঝানোর মতো কিছু নেই, মানে সম্পূর্ণ তোমাদের নিজেদের পড়ার উপর ডিপেন্ড করবে একটু। আমি জাস্ট তোমাদেরকে বলবো যে ওখান থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে, সেটার জন্য একটু চ্যাপ্টারটা রিভিশন করব। তো তোমরা আমার সাথে থাকো, অবশ্যই টেক্সট বইটা সাথে নিয়ে বসবে। দশম অধ্যায় থেকে শুরু করব। আজকের আমি দশম অধ্যায়টা চেষ্টা করব রিভিশন করে শেষ করে দেওয়ার জন্য। তো সাথে থাকো আমার। ব্যবসায় উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবা। ব্যবসায় উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবা বলতে বোঝাচ্ছে ব্যবসায় উদ্যোগ মানে কি? এটা একটা প্রচেষ্টা ব্যবসায় তৈরি করা বা নতুন একটা কাজ সৃষ্টি করা, ব্যবসা করার। ব্যবসা টোটালি একটা সৃজনশীল এবং গঠনমূলক কাজ। ব্যবসায় বা শিল্প স্থাপন, এর সাথে অনেক ঝুঁকি থাকে। তাই ঝুঁকি থাকে বিধায় এখানে তোমার অনেক ধরনের সহায়তা প্রয়োজন হয়। একজন নতুন মানুষ, একজন উদ্যোক্তা যখন নতুন করে ব্যবসা শুরু করতে যায়, তখন তার বিভিন্ন ধরনের সহায়তার দরকার হয়। তো এই সহায়তাকে 3 ভাগে ভাগ করা যায়। তোমরা এখানে দেখতে পারবে, আমার কার্সার পয়েন্ট একটু খেয়াল করবে। 3 ধরনের সহায়তা আছে মূলত: উদ্দীপনামূলক সহায়তা, সমর্থনমূলক সহায়তা ও সংরক্ষণমূলক সহায়তা। এই 3 ধরনের সহায়তা রয়েছে। উদ্দীপনামূলক সহায়তাকে বোঝায় যখন তুমি ব্যবসা শুরু করোনি, মাত্র ব্যবসায় সম্পর্কে চিন্তা করছো যে তুমি শুরু করবে, তোমার আইডিয়া কাজ করছে, তখন যে সহায়তাগুলো তোমার প্রয়োজন হচ্ছে সেটাকে বলা হচ্ছে উদ্দীপনামূলক সহায়তা। সমর্থনমূলক, যেমন উদ্দীপনামূলক সহায়তা বলতে বোঝায় বিভিন্ন প্রকার অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ, বিনিয়োগ সুযোগ সুবিধা সম্পর্কে অবহিতকরণ, শিল্প স্থাপনের সরকারি সাহায্য সহযোগিতা সম্পর্কে ব্যাপক প্রচার, কারিগরি ও অর্থনৈতিক তথ্য সরবরাহ করা ও পরামর্শ দানকে বোঝায়। মানে দেখো, এখানে সব কিছুই কিন্তু তোমার যে কাজগুলো উদ্দীপনামূলক সহায়তাতে করা হচ্ছে, সেগুলো সবগুলোই কিন্তু তোমার প্রাথমিক সহায়তা। মানে তুমি ব্যবসা এখনও শুরু করোনি, শুরু করতে যাচ্ছ, তখন তোমাকে সহায়তা করা হচ্ছে। বিভিন্ন জ্ঞান দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, বিভিন্ন তথ্য দেওয়া, তথ্য সরবরাহ করা, এগুলাই উদ্দীপনামূলক সহায়তার মধ্যে বোঝায়। এরপর সমর্থনমূলক সহায়তা বলতে বোঝায় যে যখন তুমি ব্যবসাটা মাত্র শুরু করেছো, অলরেডি তুমি কাজে নেমে পড়েছো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যে সহায়তাগুলো দেওয়া হয়ে থাকে সেগুলোকে বলা হচ্ছে সমর্থনমূলক সহায়তা। যেমন সমর্থনমূলক সহায়তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে শিল্প প্রতিষ্ঠানের নিবন্ধীকরণ, মানে রেজিস্ট্রেশন তো তোমাকে অবশ্যই নতুন বিজনেস শুরু করলে করতে হবে। পুঁজির সংস্থান করা, তোমার হচ্ছে লোনের দরকার হতে পারে, মূলধন সংগ্রহ করতে হতে পারে বাহ্যিক উৎস থেকে। অবকাঠামোগত বিভিন্ন সুযোগ সুবিধা পেতে হতে পারে, যেমন তোমার ব্যবসায় প্রতিষ্ঠানে তোমার পানি, গ্যাস, বিদ্যুৎ, এগুলোর লাইনের দরকার হতে পারে। এ ধরনের কর অবকাশ দরকার হতে পারে। কর অবকাশ মানে কি? যে যারা নতুন ব্যবসায়ী থাকে সবাইকেই তো ট্যাক্স পে করতে হয়। তোমরা তো জানো যে মানুষের আয়ের উপর ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে, কর দিতে হয়। যখন একজন ব্যবসায়ী মাত্র নতুন ব্যবসা শুরু করে, তখন সরকার থেকে তাকে কিছুটা ছাড় দেওয়া হয়, যে তুমি হয়তো 1 বছর পর্যন্ত বা 2 বছর পর্যন্ত তোমার কর্মকুফ, তুমি একটু এস্টাবলিশড হয়ে মুনাফা অর্জন করা শুরু করলে তখন তুমি কর অবকাশ, তখন তখন থেকে হয়তো কর অবকাশ দেবে। কিন্তু প্রথম দিকে সরকার এই করের ব্যাপারে ছাড় দেয় নতুন ব্যবসায়ীদেরকে, নতুন উদ্যোক্তাদেরকে। তাহলে এই কর অবকাশও কিন্তু এক ধরনের সমর্থনমূলক সহায়তা। তারপর হচ্ছে ভর্তুকি প্রদান করা, ঠিক আছে। তো এগুলো সবই হচ্ছে উল্লেখযোগ্য সমর্থনমূলক সহায়তা। উল্লেখযোগ্য সমর্থনমূলক সহায়তার ভেতরে যে এই জিনিসটা মাথায় রাখবে যে উদ্দীপনামূলক সহায়তা হচ্ছে ব্যবসায় শুরুর
করার আগে যে সহায়তাগুলো দেওয়া হচ্ছে, যেমন তথ্য সরবরাহ করা, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া, এগুলো হচ্ছে উদ্দীপনামূলক সহায়তা। সমর্থনমূলক সহায়তা হচ্ছে ব্যবসা যখন তুমি রান করা শুরু করেছো, মানে চালানো শুরু করে দিয়েছো, তখন যে সহায়তাগুলো তুমি পেয়ে থাকো, মানে আর্থিক যে সহযোগিতাগুলো, অবকাঠামোগতগুলো যে সুবিধা, সুযোগ সুবিধা, রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যে সুবিধা, সেগুলো বোঝাচ্ছে। আর সংরক্ষণমূলক 3 ধরনের সহায়তার কথা তো বলেছি, তো লাস্ট ওয়ান হচ্ছে সংরক্ষণমূলক সহায়তা, যেখানে হচ্ছে তোমার ব্যবসাটা অলরেডি রানিং হয়ে গেছে, এখন এই ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য বা এটাকে আরও বড় করার জন্য তোমার যে বাধা বিপত্তি আসে সেগুলো দূর করার জন্য যে সহায়তা প্রয়োজন, সেটাকে বলা হচ্ছে সংরক্ষণমূলক সহায়তা। মানে তুমি ব্যবসাটা টিকিয়ে রাখবে, ব্যবসাটা শুরু করে নিশ্চয়ই তুমি 1-2 বছরের মধ্যে বন্ধ করে দেবে না। তো ইন কেস এনি ইমার্জেন্সি, আদারওয়াইজ তুমি তো ব্যবসাটাকে কী করবে, তুমি চালানোর চেষ্টা করবে, তুমি ব্যবসাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবে, যে ব্যবসাটাকে যেন বছরের পর বছর, দিনের পর দিন তুমি যাতে এটাকে সম্প্রসারিত করতে পারো, এটাকে যাতে কী করতে পারো, তুমি পরিচালনা করতে পারো সঠিকভাবে এবং নিরাপদভাবে। তো এই যে টিকে থাকার যে মানে এস্টাবলিশড করার পর যে তুমি যে টিকে থাকা, সেক্ষেত্রে যে সহায়তা দরকার হয় সেগুলোকে বলা হচ্ছে সংরক্ষণমূলক সহায়তা। এই 3টা প্রকার মনে রাখবে, যে 3 ধরনের সহায়তা আছে: উদ্দীপনামূলক সহায়তা, সমর্থনমূলক সহায়তা এবং সংরক্ষণমূলক সহায়তা। এবং এটা একটা সিকোয়েন্স মেনটেন করছে, কিন্তু তুমি সবার প্রথমে সংরক্ষণমূলক সহায়তা লিখলে, তারপরে তুমি উদ্দীপনামূলক সহায়তা লিখলে, তারপরে তুমি সমর্থনমূলক সহায়তা লিখলে, এভাবে জিনিসটা কখনো লিখবে না। যদি কখনো তোমার আসে যে সহায়তা কত ধরনের বা কয় প্রকার, কি কি নামগুলো লেখো, অবশ্যই নামগুলো একটা সিরিয়াল মেনটেন করে লিখবে। প্রথমে আসবে উদ্দীপনামূলক সহায়তা, তারপরে সমর্থনমূলক সহায়তা, এরপরে আসবে হচ্ছে সংরক্ষণমূলক সহায়তা। এখন এই যে সহায়তাগুলো, এই যে 3 ধরনের সহায়তা, এগুলো কোথা থেকে আসে, কারা দেয় এই সহায়তাগুলো? তো এই সহায়তার বিভিন্ন উৎস সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে একটু দেখব। সহায়তার বিভিন্ন উৎস বলতে বাংলাদেশে যেমন বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা এই ধরনের সহায়তা দিচ্ছে নতুন উদ্যোক্তাদেরকে এবং পুরনো উদ্যোক্তাদেরকে, এক্সিস্টিং উদ্যোক্তা যারা আছে বা ব্যবসায়ী আছে তাদেরকে। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা সংস্থা, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, যুব অধিদপ্তর, মহিলা অধিদপ্তর, বেসরকারি উন্নয়ন সংস্থা, এগুলো সবই হচ্ছে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করার প্রতিষ্ঠান, উৎস প্রতিষ্ঠান। ঠিক আছে? তো বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা, এই চ্যাপ্টারটা থেকে কিন্তু একটা প্রশ্ন আসে, আর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে কিছু ইনফরমেশন। এই চ্যাপ্টারটা খুবই ইনফরমেটিভ একটা চ্যাপ্টার, সো তোমাকে ইনফরমেশনগুলো মনে রাখতে হবে এমসিকিউর জন্য। এমসিকিউতেও কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, বেশ 2-3টা প্রশ্ন অনেক সময় দিয়ে দেয়, 1-2টা প্রশ্ন তো মাস্ট থাকেই। দেখো এখানে ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা কিভাবে উপস্থাপন মানে তৈরি হয়েছিল, সেটার বর্ণনা দিয়েছে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1957 সালে যখন যুক্তফ্রন্ট সরকারের শ্রম বাণিজ্য শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করছে, তখন তিনি গণপরিষদে একটি ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন প্রতিষ্ঠার বিল স্থাপন করেন। আর এর ফলশ্রুতিতে হচ্ছে 1957 সালের 30শে মে পূর্ব পাকিস্তানে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নাম প্রতিষ্ঠিত হয়, যা স্বাধীনতার পর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা নাম ধারণ করে। বিসিক প্রথমে ছিল ইফসিক, এরপরে এটার নাম হয়ে যায় হচ্ছে, তখন তো ইফসিক কেন বলেছি, ইস্ট পাকিস্তান ছিল, এর জন্য ইফসিক। আর যখন নাম বাংলাদেশ হয়ে গেল তখন সেটা হয়ে গেল বিসিক, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প, বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। ঠিক আছে, বিসিক। 2012 সালে বিসিকের 55তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। তাহলে 1957 সালে এটি ইফসিক নামে প্রতিষ্ঠিত হয়, আর 2012 সালে বিসিক বা ইফসিকের কী হচ্ছে, ইফসিক নামটা বলবে না, বলার দরকার নেই, কারণ যেহেতু আমরা এখন আর পূর্ব পাকিস্তান নেই, আমরা হচ্ছি বিসিক মানে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা। আর বিসিক হচ্ছে কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত? বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। এই কত সালে প্রতিষ্ঠিত হয় বা কে প্রতিষ্ঠাতা করে আর কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত, এই তথ্যগুলো ইম্পর্টেন্ট, এগুলো থেকেই মূলত কোশ্চেন থাকে। যে বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে
এই সংস্থার প্রধান কাজগুলো হচ্ছে মানে উদ্যোক্তাদেরকে কী কী তথ্য সরবরাহ করে সে দেখো, শিল্প সংক্রান্ত তথ্য সরবরাহ করে, উদ্যোক্তা চিহ্নিতকরণে সহায়তা করে, মানে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করতে পারে, শিল্পোদ্যোগ উন্নয়ন নিতে পারে, প্রকল্প নির্বাচনে সহায়তা করে, প্রকল্প মূল্যায়নে সহায়তা করে, অবকাঠামোগত উন্নয়নে সহায়তা করে, তারপরে ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়নে সহায়তা করে, পণ্য ডিজাইনের ক্ষেত্রে সহায়তা করছে, কাঁচামাল সরবরাহে সাহায্য সহযোগিতা করছে, তারপরে হচ্ছে উৎপাদিত দ্রব্য সামগ্রী বিপণনে সহায়তা করছে, ক্ষুদ্র কুটির শিল্পের রেজিস্ট্রেশনে সহায়তা করে। তাহলে এই ধরনের সহায়তাগুলো বিসিক মূলত দিয়ে থাকে। আর বিসিক 2012 সালের এপ্রিল পর্যন্ত সারা দেশে 74টি শিল্পনগরী কার্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট, 4277টি কারখানা স্থাপন করা হয়েছে বিসিকের আন্ডারে। আর এই সমস্ত শিল্প কারখানায় প্রায় 33,81,000 লোকের কর্মসংস্থান হয়েছে। দেখো কত হিউজ একটা অপরচুনিটি তৈরি করছে। আচ্ছা, এরপরে আসি, তাহলে মনে রাখবে হচ্ছে কি, মূলত এই প্রতিষ্ঠানগুলোর নাম মনে রাখবে, ফুল নেম মনে রাখবে। অনেক সময় শর্ট আকারে আসলো, যে যেমন বললো যে বিডিবিএল এর পূর্ণরূপ কি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, ঠিক আছে। যখন ইংরেজিতে আসবে, যেমন বিডিবিএল ইংলিশে লেখা থাকবে, যদি বলে যে এটার পূর্ণরূপ লিখো, তখন তোমাকে এটার অ্যান্সারও করতে হবে পূর্ণরূপে। যেমন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, সেটা ইংরেজিতে স্পেলিং করে লিখতে হবে। কিন্তু যদি আসে এরকমভাবে যে বাংলায় বিডিবিএল লেখা এবং তারপরে লেখা যে এর পূর্ণরূপ কী, সেক্ষেত্রে তুমি বাংলায় কথায় লিখে দিতে পারো যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। তাই প্রতিষ্ঠানগুলোর নাম, এগুলোর ফুল ফর্ম, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত, এই জিনিসগুলো অবশ্যই কি করবে, মাথায় রাখবে। বিডিবিএল আসলে একটি বাণিজ্যিক ব্যাংক, রাষ্ট্রীয় মালিকানাধীন, মানে সরকারের মালিকানায় পরিচালিত। বিডিবিএল হচ্ছে সরকারি ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, সরকারি বাণিজ্যিক ব্যাংক। এটি প্রথমে ছিল বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, দুইটা পার্ট ছিল। এই দুইটা একত্রিত হয়ে 2010 সাল থেকে বিডিবিএল নামে যাত্রা শুরু করে। এটা মাথায় রাখবে যে বাংলাদেশ শিল্প ব্যাংক যেটা ছিল এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা যেটা ছিল, এই দুটো একত্রিত হয়ে 2010 সালে বিডিবিএল নামে কাজ শুরু করে। বিডিবিএল হচ্ছে বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম ছাড়াও আরও বিভিন্ন ধরনের আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। আর নতুন শিল্প প্রকল্প স্থাপন, চালু শিল্পগুলোর আধুনিকীকরণ, যন্ত্রপাতি পরিবর্তন, সম্প্রসারণ, এগুলো সকল কাজে বিডিবিএল সহায়তা করে থাকে। বিডিবিএল এর সহায়তাগুলো, বিডিবিএল যে সহায়তা করে থাকে সেগুলো কিন্তু বিডিবিএলের সহায়তাগুলোর কিন্তু বিভিন্ন ধরনের হয়। যেমন ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয়, উৎপাদন সেবা খাতকে তোমার অগ্রাধিকার দেয়, নারী উদ্যোক্তাদেরকে অগ্রাধিকার দেয়। মানে বিডিবিএল কী ধরনের সহায়তা দিয়ে থাকে সেগুলোই এখানে উল্লেখযোগ্য সহায়তাগুলো আলোচনা করেছে। ক্ষুদ্র উদ্যোক্তা যারা, ক্ষুদ্র মাঝারি শিল্পের যারা উদ্যোক্তা আছে, তাদেরকে এই সহায়তা দেয়। এসএমইকে এমপ্লয়মেন্ট জেনারেটিং মেশিন হিসেবে বিবেচনা করা হয়। আর তারপরে হচ্ছে আমাদের দেশে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তার মধ্যে এসএমই খাতে যে বিডিবিএল শাখাগুলো কী করে, তাদের যে ঋণ বিতরণের যে লক্ষ্যমাত্রা, তার 40%ই হচ্ছে তারা এই ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে বিতরণ করে থাকে। তাহলে হচ্ছে এসএমইকে এমপ্লয়মেন্ট জেনারেটিং মেশিন হিসেবে বিবেচনা করা হয়। ক্ষুদ্র মাঝারি শিল্প, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এটা শ্রমঘন শিল্প বলে। এই ক্ষুদ্র মাঝারি শিল্প কিন্তু খুবই শ্রমঘন শিল্প। এর জন্য একে বলা হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেটিং মেশিন। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। কাকে এমপ্লয়মেন্ট জেনারেটিং মেশিন বলা হয়? এসএমইকে, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এসএমইকে এমপ্লয়মেন্ট জেনারেটিং মেশিন হিসেবে বিবেচনা করা হয়। আর বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী বিডিবিএল তার যতটুকু ঋণ দেওয়ার ক্ষমতা আছে সেটার 40%ই হচ্ছে তারা কি করে, ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে সর্বোচ্চ 40% বিতরণ করে থাকে। এরপর উৎপাদন ও সেবা খাতকে অগ্রাধিকার দেয়। উৎপাদন ভিত্তিক যে শিল্পগুলো, কৃষিভিত্তিক যে সেবা খাতগুলো আছে, এগুলোকে তারা সাহায্য সহযোগিতা করে থাকে এবং অগ্রাধিকার প্রায়োরিটি দিয়ে থাকে। আর নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যেমন কোনো প্রতিষ্ঠানের কোনো শেয়ার হোল্ডারগণের মধ্যে যদি কোনো নারী 51% কোনো প্রতিষ্ঠানের শেয়ারের মালিক হন, তাহলে তাকে নারী উদ্যোক্তা হিসেবে বিবেচনা করা হয়। আর বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ নারী? 50% তো, তাহলে নারী মালিকানাধীন প্রতিষ্ঠান যদি হয়ে থাকে, যেমন একজন নারী যদি সম্পূর্ণ নিজস্ব চেষ্টায় কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে এবং সাথে সাথে কোনো জয়েন্ট কোম্পানিতে বা জয়েন্ট স্টক কোম্পানিতে শেয়ার হোল্ডারদের মধ্যে কোনো নারী যদি 51% শেয়ার মালিক হয়ে থাকে, সেক্ষেত্রে তাদেরকে নারী শিল্পোদ্যোক্তা বলা হয়। আর এসএমই আর বিডিবিএল এই নারী উদ্যোক্তাদেরকে বিশেষভাবে প্রায়োরিটি দিয়ে থাকে সবসময়। নারী ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা বলো বা বিডিবিএল, যেটাই বলো না কেন, এসব ক্ষেত্রে এসব সেক্টরে কিন্তু নারীদেরকে অনেক বেশি অগ্রাধিকার দিয়ে চেষ্টা করা হয় তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিশেষ করে ঋণ সুবিধা, কিন্তু ঋণ নেওয়ার ক্ষেত্রে নারীরা কিন্তু অনেক বেশি প্রায়োরিটি পায় এসব প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এরপরে আসি আমরা বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে বলা হচ্ছে যে দেশে 4টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক আছে। সেটা হচ্ছে যে সোনালী জনতা অগ্রণী ও রূপালী ব্যাংক, এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক আছে, বাংলাদেশ কৃষি ব্যাংক সারা দেশে। এগুলো হচ্ছে এই যে বিডিবিএল, তারপর বাংলাদেশ কৃষি ব্যাংক, এগুলো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, কিন্তু এগুলো আসলে বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংক, ঠিক আছে। আর একদম সলিড যদি বলো বাণিজ্যিক ব্যাংক, একদম রাষ্ট্রীয় মালিকানাধীন বা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক যদি বলো, তাহলে 4টা বাণিজ্যিক ব্যাংক আছে, সোনালী জনতা অগ্রণী ও রূপালী। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক তাদের শাখার মাধ্যমে কি করছে, বিভিন্ন শ্রমঘন যে শিল্পগুলো আছে, ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প, সেক্ষেত্রে বিভিন্ন ঋণ দিয়ে থাকে। কুটির শিল্পে দেয় না, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে দিয়ে থাকে। কুটির শিল্পকে মূলত সহায়তা করে ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা। আর এসএমই খাতকে উন্নয়ন করার জন্য এরা খুবই সহায়তা দিয়ে থাকে। তারা সর্বনিম্ন 50,000 থেকে সর্বোচ্চ 10 কোটি টাকা পর্যন্ত তারা ব্যবসার ধরন অনুযায়ী বা প্রকল্প অনুযায়ী ঋণ দিয়ে থাকে। এবং চলতি মূলধনের ক্ষেত্রে 1 বছর এবং মেয়াদি ঋণের ক্ষেত্রে 3 থেকে 7 বছর পর্যন্ত বিবেচিত হয়। ঋণের মেয়াদটা হতে পারে 1 বছরের মধ্যে, তোমার ঋণের মেয়াদ থাকবে 1 বছর, মানে 1 বছর পরে তোমাকে ঋণ পরিশোধ করতে হতে পারে। আবার হতে পারে যে 3 থেকে 7 বছর পর্যন্ত মেয়াদি ঋণের ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাকে তখন ওই নির্দিষ্ট সময়ের পরে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ প্রাপ্তির ক্ষেত্রে এই যে বাণিজ্যিক ব্যাংক থেকে যে তুমি ঋণ নিতে পারবে, সেজন্য তোমাকে কিছু যোগ্যতা থাকতে হবে। ঋণ প্রাপ্তি উদ্যোক্তাকে ন্যূনতম 2 বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে। তোমার 2 বছরের ব্যবসা এক্সপিরিয়েন্স না থাকলে, কমপক্ষে 2 বছরের এক্সপিরিয়েন্স না থাকলে তুমি ঋণ পাবে না। তারপরে উদ্যোক্তাকে হতে হবে সুস্থ, শিক্ষিত এবং বয়স হতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে। কোনো ঋণ খেলাপি, দেউলিয়া, উন্মাদ, জড়বুদ্ধি সম্পন্ন, মানসিকভাবে বিকলাঙ্গ কোনো ব্যক্তি ঋণের জন্য আবেদন করতে পারবে না। উদ্যোক্তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এবং দেখো, লাস্ট অফ অল যেটা বলছে যে মহিলা উদ্যোক্তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এই দেখো, এখানেও কিন্তু মহিলাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আমি বললাম না যে উদ্যোক্তাদের ক্ষেত্রে বা ব্যবসায়ের ক্ষেত্রে যখন বিভিন্ন সহায়তা দেওয়া হয়, তখন আসলে নারীদেরকেই প্রাধান্য দেওয়া হয় বেশি। বেসিক ব্যাংক বাংলাদেশে প্রচলিত 1913 সালের কোম্পানি আইনের অধীনে। বেসিক হচ্ছে বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, বেসিক। এটা বেসিক ব্যাংক হচ্ছে কোম্পানি আইনের অধীনে পরিচালিত হয়। বাংলাদেশে 1913 সালের যে কোম্পানি আইন ছিল প্রথমে, তখন 1913 সালের কোম্পানি আইন অনুযায়ী 1988 সালে নিবন্ধিত হয় এবং 1989 সালের 31শে জানুয়ারি থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। কিন্তু বর্তমানে আমাদের কিন্তু কোম্পানি আইন চেঞ্জ হয়ে গেছে। আগে 1913 সালের কোম্পানি আইন ছিল, কিন্তু বর্তমানে কিন্তু 1991 সালের কোম্পানি আইন ফলো করা হয় এবং সেই অনুযায়ী কিন্তু বেসিক কাজ করছে। তাহলে বেসিক জন্মগ্রহণ করে 1988 সালে, 1989 সালে তার যাত্রা শুরু করে, আর বর্তমানে 1991 সালে কোম্পানি আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। এই বেসিক ব্যাংক হচ্ছে বর্তমানে ব্যাংকটি বাণিজ্যিক এবং উন্নয়নমূলক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। আর এখানে স্মারকলিপিতে, এই ব্যাংকের স্মারকলিপিতে উল্লেখ অনুযায়ী ব্যাংক তার মোট ঋণযোগ্য তহবিলের 50%ই ক্ষুদ্র কুটির শিল্পে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তার মানে ক্ষুদ্র কুটির শিল্পে কিন্তু বিনিয়োগ করছে কে? বেসিক ব্যাংক, বাংলাদেশ স্মল অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, বেসিক।
ঠিক আছে। কৃষিভিত্তিক বিভিন্ন শিল্প, তারপরে তৈরি পোশাক খাতে যে আছে, এসব ক্ষেত্রে তারা ঋণ দিয়ে থাকে। এরপরে আছে বাংলাদেশ শিল্প কারিগরি সাহায্য কেন্দ্র, বিট্যাক, যেটাকে বলছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার। এই সংস্থাটি আসলে কারিগরি ও ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেয়, নতুন ডিজাইন, নতুন যন্ত্রপাতির সাথে পরিচয় করায়, তারপরে যন্ত্রপাতি স্ট্যাবলিশ করার জন্য বা স্থাপনের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে পরামর্শ দেয়, বিভিন্ন সেমিনার করে, আলোচনা, প্রকাশনা এগুলো করে থাকে। বিটাক বিটাক হচ্ছে 4টি আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে, এখানে দেখো তোমাদের এমসিকিউ আছে, বিটাকের কয়টি আঞ্চলিক কেন্দ্র আছে? 4টি। কেন্দ্রগুলো কোথায়? ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর আর খুলনায়। চারটা চারটা কেন্দ্র রয়েছে বিটাকের, এবং এই 4টা কেন্দ্র হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর ও খুলনায় অবস্থিত। বর্তমানে হচ্ছে বগুড়ায় আরেকটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের জন্য প্রকল্পটা আসলে কাজ করছে। এরপরে আসো বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। এটা বিভিন্ন গবেষণা, নতুন আবিষ্কারের ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়, নতুন পণ্য প্রক্রিয়া উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা করে থাকে, বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। ঠিক আছে, এই পরিষদের এটাই উদ্দেশ্য, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের। এটা 1973 সালে প্রতিষ্ঠিত হয়। এরপরে যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় যুব উন্নয়ন অধিদপ্তর। এটা তোমরা আত্মকর্মসংস্থান চ্যাপ্টারও এই প্রতিষ্ঠানটা সম্পর্কে দেখেছো। এরা হচ্ছে অধিদপ্তর আসলে যুবক ও যুব মহিলাদেরকে আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে উদ্বুদ্ধ করার জন্য নানা রকম প্রশিক্ষণ দিয়ে থাকে। সেই প্রশিক্ষণের মাধ্যমে তারা কি করতে পারে, তারা এবং প্রারম্ভিকভাবে কিছু পুঁজি, স্বল্প সুদে কিছু পুঁজিও সরবরাহ করে থাকে, যাতে নতুন যুবক যুবতীরা কি করতে পারে, নতুন ব্যবসা শুরু করতে পারে, আত্মকর্মসংস্থান করতে পারে। এরপরে মহিলা অধিদপ্তর, এটা সম্পর্কেও তোমরা আত্মকর্মসংস্থান দেখেছো। এটা হচ্ছে গ্রামীণ যে নারী ও উদ্যোক্তারা আছে তাদেরকে সহায়তা দিয়ে থাকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, যেমন হাঁস মুরগি, গবাদি পশুপালন, হস্তশিল্প, বাটিকের কাজ, বুনন শিল্প, এগুলোর মাধ্যমে সহযোগিতা দেয়। এরপরে বেসরকারি সংস্থা এনজিওসগুলো হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এর মধ্যে রয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ব্র্যাক, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। এটি 2010 সালে আসলে এটি বাংলাদেশের তথা পৃথিবীর সর্ববৃহৎ এনজিও হচ্ছে ব্র্যাক। এটা মনে রাখবে। 2010 সালের হিসাব অনুযায়ী বর্তমানে এখন পর্যন্ত পৃথিবীর বা বাংলাদেশের যদি বলো এবং তথা পৃথিবীর যদি বলো, সর্ববৃহৎ এনজিও হচ্ছে ব্র্যাক, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। এটি 1972 সালে যাত্রা শুরু করে কার নেতৃত্বে? জনাব ফজলে হোসেন আবেদের নেতৃত্বে। এই 3টা তথ্য খুব ইম্পর্টেন্ট। সর্ববৃহৎ এনজিও কোনটি? ব্র্যাক। ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে? ফজলে হোসেন আবেদ। এবং কত সালে জার্নি শুরু করে? 1972 সালে। 3টা তথ্য খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা কিন্তু একদমই ভুলবে না। ব্র্যাক কী কাজ করে? ব্র্যাক হচ্ছে ক্ষুদ্র শিল্প উন্নয়নে কাজ করে। এর মধ্যে রয়েছে কাপড় বুনন, হাঁস মুরগি পালন, আসবাবপত্র, তেল উৎপাদন, গুড়, দড়ি, বাঁশ ও বেতের সামগ্রী তৈরি, ধান ভানা, এগুলো। এছাড়া আছে সহযোগী প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের সহযোগী প্রতিষ্ঠানের উন্নয়ন, বিভিন্ন উৎপাদন কেন্দ্রের উন্নয়নে সহযোগিতা করে থাকে। এছাড়া ব্র্যাক ছাড়াও আরও কিছু এনজিও রয়েছে, সেটা হচ্ছে মাইডাস। এছাড়াও ব্র্যাক ছাড়াও আছে, ব্র্যাকের কিন্তু নিজস্ব ডেইরি ফার্ম আছে, এবং সবচেয়ে আরেকটা উল্লেখযোগ্য যেটা আমি বলবো সেটা হচ্ছে আড়ং। আড়ং নিয়ে তোমাদের এত মাতামাতি, আড়ং নিয়ে আমাদের এত মাতামাতি, আমাদের যে এই যে আড়ংয়ের দুধ থেকে শুরু করে, আড়ংয়ের ডেইরি প্রোডাক্টস থেকে শুরু করে, আড়ংয়ের যে যাবতীয় এই যে আড়ংয়ের যে বড় বড় সেন্টারগুলো তৈরি হয়েছে, যেখানে হস্তশিল্পের মানে মেলা দেখা যায়, যাকে বলে যে এত সুন্দর সুন্দর ড্রেস, এত সুন্দর কারুকাজ, নকশি করা ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে, পোশাক থেকে শুরু করে, কি নেই আড়ংয়ে এখন। এই আড়ং কিন্তু ব্র্যাকের একটি প্রতিষ্ঠান, বা ব্র্যাকের নিজস্ব ডেইরি ফার্ম, নিজস্ব বিপণী কেন্দ্র। এটা ব্র্যাকের অঙ্গ সংস্থা। এবং এই আরও এই কতটা বৃহৎ হলে আসলে একটা পর্যায়ে এসে সারা পৃথিবীতে একটা প্রতিষ্ঠানকে চিনতে পারে সারা পৃথিবীর মানুষ।
আড়ংয়ের কাপড় চোপড়ের চাহিদা কিন্তু বিদেশে প্রচুর। এই যে বাইরে থেকে যে মানুষগুলো আসে, প্রবাসীরা যারা আসে, তারা কিন্তু ভরে ভরে ব্যাগ ভরে ভরে এই আড়ং থেকে কাপড় চোপড় কিনে নিয়ে যায় গিফট করার জন্য বাইরের কান্ট্রিতে। আবার ফরেনার যারা, বিভিন্ন বিদেশিরা যারা বাংলাদেশে বেড়াতে আসে, তারা কিন্তু এই আড়ং থেকে শপিং করে নেয়। দেখবে সুন্দর সুন্দর বিদেশিরা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ড্রেস পরে, আড়ংয়ের ড্রেস পরে ঘুরছে, শাড়ি পরছে, শপিং করছে। তো এই কারণে আসলে বলতে পারো যে ব্র্যাক পৃথিবীর সর্ববৃহৎ এনজিও সংস্থা। এরপরে আসো বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে মাইডাস কাজ করছে। মাইডাস আসলে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদেরকে ঋণ দিয়ে থাকে, বিভিন্ন প্রশিক্ষণ, তথ্য, পরামর্শ দিয়ে থাকে, ব্যবসার ক্ষেত্র অনুসন্ধান ও গবেষণা পরিচালনায় সহযোগিতা করে, ব্যবসায় উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্ক বাড়াতে সহযোগিতা করে, ক্ষুদ্র মাঝারি শিল্পে উৎপাদিত পণ্য স্থানীয় আন্তর্জাতিক বাজারে বিপণনের সহায়তা করে। মাইডাসের ফুল ফর্মটা অবশ্যই পড়বে, মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সার্ভিসেস। মাইডাস, মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সার্ভিসেস। দেন আসো প্রশিকা। প্রশিকা খুবই গুরুত্বপূর্ণ, প্রশিকাও খুব গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই কৃষি শিল্প, তাঁত শিল্প, সিল্ক উৎপাদনের ক্ষেত্রে। তারপরে তোমার গবাদি পশুপালন, মৌমাছি পালন, চারা উৎপাদন, এসব কাজে ঋণ এবং প্রশিক্ষণ দেয়। এছাড়া আরেকটা আছে টিএমএসএস, ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ যেটাকে বলা হচ্ছে। এটা উত্তরবঙ্গের জেলা বগুড়াকে কেন্দ্র করে 1980 সালে আসলে এই টিএমএসএস কাজ শুরু করে বগুড়াকে কেন্দ্র করে, কিন্তু বর্তমানে সারা দেশে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে দরিদ্র বিত্তহীন মহিলাদেরকে ঋণ দেওয়া হয়, বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় এবং আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা হয়। এই যে দেখো, এখানে জাতীয় শিল্পনীতি 2010-এ উল্লেখিত বিভিন্ন ধরনের সহযোগিতার কথা বলা হয়েছে। এই যে 3 ধরনের সহায়তা আমরা প্রথমে পড়লাম না, যে উদ্দীপনামূলক সহায়তা, সমর্থনমূলক সহায়তা, তো সংরক্ষণমূলক সহায়তা। এখানে কিন্তু সেই সহায়তাগুলো যে শিল্পনীতি অনুযায়ী কী কী সহায়তা হতে পারে সেগুলোর কথা বলেছে। যে উদ্দীপনামূলক সহায়তা, যেটা নারী পুরুষ ব্যবসায়ীরা যাতে সমাজে অর্থনৈতিক পরিবর্তন সংগঠনের সক্রিয় এজেন্ট হিসেবে নিজেকে চিহ্নিত করতে পারে, সেজন্য উদ্যোক্তা সংস্কৃতির প্রসারে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে। এটা হচ্ছে একদম শিল্পনীতি অনুযায়ী, মানে যেটা লিখিত আকারে যে সহায়তাগুলো নীতিতে বলা হয়েছে, শিল্পনীতিতে, সেগুলোর কথা এখানে চার্ট অনুযায়ী বলা হচ্ছে, চার্টে দেওয়া হয়েছে। উৎপাদনশীল ও সেবা খাতের সফল উদ্যোক্তাদেরকে স্বীকৃতি দেওয়া, জাতীয় উদ্যোক্তা দিবস পালন করা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক শিক্ষাক্রমের প্রবর্তন, তারপরে মানব পুঁজি বিকাশের বেশিরভাগ কার্যক্রম প্রাথমিক ও মাধ্যমিক স্তরে এবং দেশব্যাপী শুরু করা, যুব সম্প্রদায়কে জীবন সংগ্রামের বিভিন্ন দিক সম্পর্কে, দেশের উন্নয়ন ও সফলতা এবং সীমিত ভৌত সম্পদের বিষয়ে সচেতন করার জন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাক্রমে এই বিষয়ে অন্তর্ভুক্ত করা। এই ব্যবসায় নিয়ে যে তোমরা এখন এই যে ব্যবসায় উদ্যোগ মাধ্যমিকে পড়ছো, উচ্চ মাধ্যমিকে বিজনেস নিয়ে পড়বে, এই সহায়তা নিয়ে, এই প্রতিষ্ঠানগুলো নিয়ে যে এই যে তুমি এই চ্যাপ্টারটা পড়ছো, এগুলোই উদ্দীপনামূলক সহায়তা। সমর্থনমূলক সহায়তার মধ্যে আছে যে নতুন শিল্পক্ষেত্রে নতুন প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে শিল্পপণ্যের অধিকতর উন্নয়নের জন্য, উন্নয়নের উদ্দেশ্যে টেকসই ও নতুন প্রযুক্তি উদ্ভাবকদের পুরস্কার প্রদানের ব্যবস্থা করা হয়। কারিগরি প্রশিক্ষণ, প্রযুক্তি উদ্ভাবন, প্রযুক্তি উন্নয়ন, প্রযুক্তির হস্তান্তর, লাক্সই প্রযুক্তি নির্বাচন প্রয়োগের মাধ্যমে স্থানীয় শিল্প কারখানাগুলোকে সহায়তার লক্ষ্যে বিটাক সহ অন্যান্য প্রতিষ্ঠানকে শক্তিশালীকরণ। তারপরে এখানে দেখো, তোমাদের মূলত এই চার্ট থেকে যে তথ্যগুলো ইম্পর্টেন্ট তোমার জন্য, সেটা হচ্ছে যে এই যে 30/6/2011 সালের মধ্যে বাণিজ্যিক উৎপাদনে যাবে এরূপ শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নরূপ কর অবকাশ প্রদান। কর অবকাশের কথা আমি বললাম না, যে কর অবকাশ হচ্ছে যে নতুন উদ্যোক্তাদেরকে, নতুন ব্যবসায়ীদেরকে ছাড় দেওয়া হয়, কর মকুব করা হয়, সেটাকে বলা হচ্ছে। যেমন 3 পার্বত্য জেলা ব্যতীত ঢাকা, চট্টগ্রাম বিভাগে স্থাপিত শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রথম 2 বছর আয়ের 100% ভাগ, শতকরা 100 ভাগ, পরবর্তী 2 বছর 50% এবং শেষ বছর মানে পঞ্চম বছরে, ঠিক আছে, প্রথম 2 বছর, পরবর্তী 2 বছর, মানে 5 বছর যাবত দিচ্ছে। তাহলে প্রথম 2 বছরে তোমার 100 ভাগ কর মওকুফ, মানে তোমাকে কোনো করই দিতে হবে না। পরবর্তী 2 বছরে তোমাকে 50% কর দিতে হবে এবং
শেষ বছর মানে 5 বছর পর্যন্ত এটা হচ্ছে, তাহলে শেষ বছর মানে পঞ্চম বছরে 5th ইয়ারে তোমাকে কী করছে 25 ভাগ কর অবকাশ দিচ্ছে, মানে 25 ভাগ তোমাকে কর ছাড় দিচ্ছে। এই 25 ভাগ কর তোমাকে দিতে হবে না। প্রথম 2 বছরে তোমাকে কোনো করই দিতে হবে না, 100% তোমাকে মৌকুফ করে দিচ্ছে। পরবর্তী 2 বছরে তোমাকে 50% মৌকুফ করেছে, বাকি 50% তোমাকে পরিশোধ করতে হবে। এবং লাস্ট ইয়ারে মানে 5th ইয়ারে পঞ্চম বছরে সেটা কি করছে যে তোমাকে 75% কর দিতে হবে, বাকি 25% তোমাকে মৌকুফ করে দিচ্ছে। আর রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগ এবং 3 পার্বত্য জেলায় স্থাপিত শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য 7 বছর মেয়াদী কর অবকাশের মধ্যে প্রথম 3 বছর, দেখো একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে পার্বত্য যে জেলাগুলো আছে সেগুলো বাদ দিয়ে শুধু ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কথা বলেছে। আর পরেরটাতে যেটা বলেছে সেটা হচ্ছে যে 3 পার্বত্য জেলা এবং তার সাথে অন্য যে বিভাগগুলো রয়েছে যে রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুর, তাই তো? তাহলে এখানে এই 7টা বিভাগের কথা, এখানে এই যে 5টা বিভাগের কথা বলা হয়েছে, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুর এবং 3 পার্বত্য জেলায় 7 বছর মেয়াদি কর অবকাশ দেওয়া হচ্ছে। আর ঢাকা ও চট্টগ্রামকে দেওয়া হচ্ছে 5 বছর মেয়াদি কর অবকাশ। বুঝতে পেরেছো? তাহলে 7 বছর মেয়াদি কর অবকাশের ক্ষেত্রে প্রথম 3 বছর তোমাকে 100% মকুব করে দিচ্ছে, পরের 3 বছরের ক্ষেত্রে কী করছে 50% মকুব করছে, আর শেষ বছরে তোমাকে 25% মকুব করছে। তাহলে ওই সেমভাবেই শুধু বিভাগ অনুযায়ী জিনিসটা আলাদা হচ্ছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ক্ষেত্রে 5 বছর মেয়াদি কর ছাড় দিচ্ছে, কর মকুব করছে। আর রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর বিভাগ এবং 3 পার্বত্য জেলার ক্ষেত্রে হচ্ছে 7 বছর মেয়াদি কর অবকাশ দিচ্ছে। এই তথ্য দুটো খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের এমসিকিউর জন্য। আর সংরক্ষণমূলক সহায়তার ক্ষেত্রে হচ্ছে যে আইসিটি, লন্ড্রি, পর্যটন সেবা এগুলোর ক্ষেত্রে নারী শিল্পদাতাদেরকে অগ্রাধিকার দেওয়া, তাদেরকে বিভিন্ন প্রণোদনা দেওয়া, এগুলোই সংরক্ষণমূলক সহায়তার মধ্যে যাচ্ছে। আচ্ছা, এরপরে আসো দেখো সমর্থনমূলক সহায়তা কোনটি। সমর্থনমূলক সহায়তা হচ্ছে পুঁজির সংস্থান করা, অ্যান্সার হচ্ছে সি বা গ। শিল্প স্থাপনে সহজে কেউ এগিয়ে আসতে চায় না কেন? কারণ এ কাজে ঝুঁকি নিতে হয় বলে, এখানেও সি অ্যান্সার। তারপরে বলেছে সিলেটের নিশাত আফরিন 2011 সালে বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন ধরনের গৃহস্থালী সামগ্রী তৈরির একটি প্রকল্প হাতে নেন। উৎপাদন প্রক্রিয়া শুরু করতে গিয়ে আর্থিক সংকটে পড়ায় তিনি একটি প্রতিষ্ঠানের শরণাপন্ন হন। 2011, 12, 13, 14, 15, আচ্ছা তোমাদের এটা কাজে লাগবে। সিলেটের নিশাত আফরিন, ঠিক আছে, সিলেট বলেছে, এটা একটু মাথায় রেখো। তার প্রতিষ্ঠানের তিনি একটা আর্থিক প্রতিষ্ঠানে শরণাপন্ন হন এবং প্রতিষ্ঠান থেকে কিছু ঋণ নেন। কর অবকাশ সুবিধা পাওয়ার কারণে দিন দিন তার ব্যবসায় উন্নতি হতে লাগলো। নিশাত আফরিন 2015 সালে অর্জিত আয়ের উপর কত ভাগ কর অবকাশ পাবেন? এই যে দেখো এখন আসবে, আমি বলেছি ঢাকা ও চট্টগ্রাম বাদ দিয়ে বাকি যে বিভাগ আছে, সিলেটের ক্ষেত্রে হচ্ছে 7 বছর মেয়াদি কর অবকাশ দেয়। তাহলে 2015 সালে কত পাবে? দেখো 7 বছর যদি তুমি ভাগ করো তাহলে 2011, 12, 13-তে 2011 থেকে 13 পর্যন্ত হচ্ছে তোমার 100% সে কর অবকাশ পাচ্ছে। এরপরে 2014, 15, 16, তার মানে 15, 2015, 2014, 15, 16 এতে তিনি 50% কর অবকাশ পাবে। তাহলে অ্যান্সার হবে 50%, এই যে গ নম্বরটা হচ্ছে অ্যান্সার। এরপরে বলেছে যে আর্থিক প্রতিষ্ঠানটির সহায়তার ফলে প্রধানত কি হবে? দেশে নারী উদ্যোক্তার উন্নয়ন হবে, বৃহৎ শিল্পের উন্নয়ন সাধিত হবে, দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে। ঠিক আছে, তাহলে সিলেটের নিশাত আফরিন কি করছে? বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন ধরনের গৃহস্থালী সামগ্রী তৈরির প্রকল্প হাতে নিয়েছে। উৎপাদন প্রক্রিয়া শুরু করতে গিয়ে তিনি আর্থিক সংকটে পড়েছেন, ঋণ নিয়েছেন এবং দিন দিন তার ব্যবসায় উন্নতি লাগলো। এখানে 2 নম্বর অপশনটা বাদ যাবে, কারণ নিশাত আফরিনের যে বাঁশ বেত দিয়ে কাজ করছে গৃহস্থালী সামগ্রী তৈরির কাজ, এটা ক্ষুদ্র শিল্প বা কুটির শিল্পের অন্তর্গত হয়ে পড়বে, তাই এই 2 নম্বর অপশনটা বাদ যাবে। অ্যান্সার হবে 1 আর 3, এই যে খ নম্বরটা হচ্ছে অ্যান্সার 1 ও 3। দেশে নারী উদ্যোক্তার উন্নয়ন হবে আর দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে। বৃহৎ শিল্পের উন্নয়ন সাধিত হবে, ওনারটা আসলে বৃহৎ শিল্পের মধ্যে পড়ছে না, এটা ক্ষুদ্র মাঝারি শিল্পের মধ্যে বা কুটির শিল্পের মধ্যে পড়ছে। এরপরে সৃজনশীল প্রশ্ন আছে। আমি এই সৃজনশীলগুলো তোমাদেরকে আরও এক্সট্রা কিছু সৃজনশীল দিয়ে তার সাথে আমি এই এক্সারসাইজের সৃজনশীলগুলো আলোচনা করব। তো আজকের আমি তোমাদের এই পর্যন্তই আমি রাখবো ক্লাসটা শেষ করার জন্য, যেহেতু
তোমরা মাত্রই একটা পরীক্ষা দিয়েছো, আমি প্রেশার দিচ্ছি না তোমাদেরকে আজকের। পরবর্তী ক্লাসে আমি নতুন সৃজনশীল সহ আর এই দুটো সৃজনশীল নিয়ে আমি তোমাদের ক্লাস আলোচনা করে দেব। ঠিক আছে, তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, আর পরবর্তী ক্লাসের জন্য তৈরি থেকো।